দেখেন এবার যে নেতৃত্বটা হয়েছে, এবার যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থান বলি, দ্বিতীয় বিপ্লব বলি, আমরা যেটিই বলি, এটা কিন্তু তরুণদের নেতৃত্বে হয়েছে। এবং আমরা যেটা 17-18 বছর যে জঞ্জাল, এটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু যখন ব্যর্থ হয়েছে, অনেকবার চেষ্টা করেছে, তারা আন্দোলন করেছে, নির্বাচন বয়কট করেছে, যখন তারা ব্যর্থ হয়েছে তখন কিন্তু এই সময়ে আমাদের তরুণরা কিন্তু সামনে আসার কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশের আমাদের চিন্তা ছিল এই বাংলাদেশটা হবে, বৈষম্য থাকবে না, এই বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত থাকবে, এই 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 বাংলাদেশে এই তরুণদের এম্পাওয়ারমেন্ট থাকবে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই যে হাদিকে যেই ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি, এই হাদিটার দেখেন অনেক সমন্বয়ক আছে যারা সামনে নেতৃত্ব দিয়েছে, অনেক ভোকালিস্ট আছে যারা অনেক ভোকালি, বলা হয় যে তাদের এই ঠোঁট কাটা স্বভাবের অনেকে আছে, কিন্তু তাদেরকে টার্গেট না করে হাদিকে কেন টার্গেট করা হলো? হাদিকে টার্গেট করার পেছনে কারণ কি? হাদিকে টার্গেট করার পেছনে প্রথম কারণ হচ্ছে হাদিকে যদি টার্গেট করা হয় তাহলে এক ডিলে দুই পাখি মারার একটা প্রক্রিয়া তাদের মাথার মধ্যে ছিল। কেমন ছিল? এক হচ্ছে, আর দ্বিতীয় প্রথমত হচ্ছে তরুণদের মধ্যে ভয় ঢুকানো। কারণ হাদিকে যদি আক্রমণ করা হয় তাহলে তরুণরা একটা ভয় পাবে। হ্যাঁ, তরুণরা যখন ভয় পাবে তখন তরুণরা পেছনে আসবে, আর তরুণরা যদি পেছনে আসে, যেই নতুন বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, সংস্কার হবে, সেই বাংলাদেশটা পেছনে চলে আসবে। তারপরে আরেকটা প্ল্যানটা তাদের কি ছিল দেখেন, হাদি যে আসনে ইলেকশন করছে সে আসনের বিএনপির একজন হেভিয়েট প্রার্থী আছে মির্জা আব্বাস সাহেব, সাথে সাথে জামাতের থেকে বলা হচ্ছিল যে ডাকসুর বিফি সাদিক কায়েম সেখানে ইলেকশন করবে। তাহলে যখন হাদিকে আক্রমণ করা হবে তখন হচ্ছে একটা ব্লেম গেম শুরু হবে। জামাতের পক্ষ থেকে সাধারণ মানুষ হয়তো চিন্তা করবে এটা মির্জা আব্বাস হয়তো তার পথের কাঁটা সরানোর চেষ্টা করেছে, আবার অন্য কেউ চিন্তা করবে যেহেতু হাদি ডানপন্থী পন্থাকে এই নিয়ে চলে, তাহলে জামাতের ভোটগুলো কাটার বিষয়ে তাকে কাটা হিসাবে তাকে সরানোর একটা প্রক্রিয়া। মানে এই যে যারা জুলাইয়ের যারা শক্তি, যারা ঐক্যবদ্ধ ছিল 17-18 বছর এই আওয়ামী ফেসিজমের এগেনস্টে, তাদের মধ্যে এক ধরনের এই নিজেদের মধ্যে একটা শুরু হবে, যেটা আপনি দেখেছেন যখন ঢাকা মেডিকেল কলেজে যখন মির্জা আব্বাস সাহেব গিয়েছে তখন ভুয়া ভুয়া ধ্বনি দেওয়া হয়েছে, এই সাথে সাথে আবার যখন জামাতের আমির গিয়েছে তাকেও ভুয়া ভুয়া ধ্বনি দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে এবং কি মির্জা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুয়া ভুয়া ধ্বনিটা জামাতের থেকে দেওয়া হয়েছে, আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এই ভুয়া ভুয়া যে আমিরকে দেওয়া হয়েছে সেটাও বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে এই যে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ফাটল তৈরি করা। আপনি দেখেন আমাদের প্রত্যেকের এবারে যারা তরুণরা নেতৃত্ব দিচ্ছে, আমি নিজেও ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছেন, আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছে শুধুমাত্র আইনি সহযোগিতা দেওয়ার কারণে, আমি কোনো কিছু পাওয়ার জন্য করিনি। আমাকে যখন ডিবি হারুন নিয়ে গিয়েছিল, তার এতে নিয়ে গিয়েছিল, আমাকে বলেছে তুমি অর্থটা পাও কোথায়? তুমি যে শত শত ছাত্রদেরকে বিনা পয়সায় আইনি সহযোগিতা দিচ্ছ এবং কি ওকালতনামা যে খরচটা আছে এটা পাচ্ছ কোথায়? আমি ওনাকে এভাবে বলেছিলাম, আচ্ছা আমি একটু আগে যে গাড়ি করে আপনি আমাকে নিয়ে আসছেন, আপনাকে গাড়ি দেখে কি মনে হচ্ছে যে আমি ছাত্রদের টাকা দিয়ে আমাকে চলতে হবে? তখন আমাকে বললো তাহলে আপনি কেন করছেন? আমি বললাম দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 2013 সালে কোটা আন্দোলন হয়েছে, 2018 আন্দোলন হয়েছে, 13তে আমি আন্দোলনে ছিলাম। এজন্য ছাত্ররা যখন এই আন্দোলনে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছে, তাদের বড় ভাই হিসেবে একজন পেশাজীবী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। সেই জায়গা থেকে আমি সহযোগিতা করেছি। তার মানে আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা যারা নিঃস্বার্থভাবে আন্দোলনে নিয়েছে, আমরা কোনো কিছু পাওয়ার জন্য করিনি। এবং জুলাই পরবর্তীতে যে 1.5 বছর বাংলাদেশটা হয়েছে, বলছেন পাওয়ার জন্য করিনি, কিন্তু আমরা দেখছি যে এখন সেই জুলাই নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। জুলাই আসলে কারা বেশি ভূমিকা পালন করেছিল, তাদের স্টেকটাই বেশি থাকবে, সেই কথাটাও আমরা শুনছি। আপনি ব্লেম গেমের কথা বললেন যে একটি পরাজিত শক্তি তারা কেন হাদিকে টার্গেট করেছে যাতে করে এই ব্লেম গেমটা সফলভাবে সামনে আসে। সেজন্য রাজনৈতিক দলগুলো কতটুকু দায়ী আসলে? ঘটনা ঘটার 20 মিনিটের মধ্যেই আমরা জানি যে ছাত্র শিবিরের থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম সেখানে বললেন যে এটা আসলে কারা করেছে, তিনি ইঙ্গিত দিলেন। এই বিষয়টা নিয়ে তো আপনি কিছু বলছেন না, আপনার কাছে কি মনে হয় যে এই তাহলে এত দ্রুত তারা এই ব্লেম গেমের মধ্যে নিজেরাই জড়িয়ে যাচ্ছে? তাদের টার্গেটটা কি ছিল? আমি তো আপনাকে প্রথমে বলেছি তাদের টার্গেটটা ছিল একে অপরকে, যারা মূল শক্তি, যেমন বর্তমানে বাংলাদেশের আপকামিং পাওয়ারে যাদেরকে ধরা হয় বিএনপি এবং জামাতকে, তো এই মূল শক্তির মধ্যে যদি ফাটল তৈরি হয়, বিশ্বাস এটা নষ্ট হয়, তাহলে আমাদের যে কমন এনিমি আছে সেই কমন এনিমির দিকে আর কেউ তাকাবে না। এই জন্যই যে সাদিক কায়েম যখন হুট করে করেছে, সাদিক কায়েম আবার পরে ক্ষমা চেয়েছে, আবার মির্জা আব্বাস সাহেবের সাথে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটা আমরা বসে থাকবো না, মানে হুমকি ধামকি তো দুই পক্ষ থেকে হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে দেখেন এখানে আরেকটু বিশ্বস্তার বিষয় হচ্ছে এই যে ফয়সাল যে ছেলেটা,
আমরা খুব ইটস ম্যাটার টু রিগ্রেট, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, ফয়সাল যে ছেলেটা, আপনি আইন উপদেষ্টার কথা শুনেছেন, আইন উপদেষ্টা বলেছেন এই যে আমাদের বিচার বিভাগ স্বাধীন, কিন্তু যখন বড় লেভেলের যখন পলিটিক্যাল কোনো আইনজীবী যখন তার পক্ষে দাঁড়ায় তখন তার জামিন পাওয়াটা সহজ হয়ে যায়। দেখেন একটা অস্ত্র মামলা, 2টা মামলা মাত্র 6 মাসের মধ্যে জামিন, দিস ইজ দ্য ভিউন ইমাজিনেশন। এটা আমাদের কোর্টের জগতে চিন্তা করা যায় না, কিন্তু এটার প্রতিনিধিত্ব কে করেছে? প্রতিনিধিত্ব কে করেছে? তারাই যারা জুলাইয়ের কি বলে জুলাইয়ের স্টেক হোল্ডার ছিল। ওকে, আইন বিষয়ক সম্পাদক উনি ছিলেন, এবং এই যে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজ সাহেব যে যার ওকালতনামা ছিল, তাহলে এটা কি দাঁড়ায়? আমরা যখন এই যারা আমাদের জুলাই শত্রু তাদের পক্ষে যখন আমরা ওকালতনামা এই দিব আমাদের নিজেদের স্বার্থের জন্য, তখন তো আসলে আমরা যেই চিন্তা নিয়ে আমরা দেশে নিয়ে আগাবো সেটা তো আসলে সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি হবে।